জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপেছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে তিনি এক কবিতা লিখছেন উপহার নাম দিয়ে। নিচেতে ছোট্ট করে লেখা শ্রীমতী হে। শ্রীমতী হের উদ্দেশ্যে লিখছেন রবি ঠাকুর, হয়তো জানো না দেবী, অদৃশ্য বাঁধন দেয়া নিয়মিত পথে এক ফিরায়াছ মোর হিয়া, কাছে যাই দূরে যাই পথভ্রষ্ট হয় না গো তাহারই অটল বলে। মনে প্রশ্ন জাগছে, এই শ্রীমতী হেটাকে কার উদ্দেশ্যে তরুণ কবি লিখেছিলেন এমন কবিতা? এই শ্রীমতী হে আর কেউ নয়, এক কাল্পনিক চরিত্র। পুরো নাম শ্রীমতী হেমাঙ্গী। যে চরিত্রে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথের প্রাণের বৌঠান যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী। যে কাদম্বরী দেবীকে ওই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের মধ্যে 23 বছর বয়সে আত্মহত্যা করতে হয়েছিল। যে আত্মহত্যা রবীন্দ্রনাথকে দেখিয়েছিল প্রথম মৃত্যু, স্বজন হারানোর বেদনা অনুভব করেছিল, যে মৃত্যুর মধ্যে দিয়ে কবি নিজের হৃদয়ে সেই কাদম্বরী দেবীর মৃত্যুটা কেমন ছিল, কেন আত্মহত্যা করতে হয়েছিল তাকে, কেমন ছিল সেই দিনটা যেদিন তরুণ কবির প্রাণের নতুন বৌঠান এই পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছিল অন্য লোকে। চলুন জেনে নিই সেই দিনটা কেমন ছিল যেদিন আত্মহত্যা করেছিলেন কাদম্বরী দেবী। আমার বিয়ে। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপেছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। কাদম্বরীর শয়নকক্ষে দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে, অতি মূল্যবান বেলজিয়ান গ্লাস। দরজাটি খোলা থাকলে এ আয়না দেখা যায় না, আবার দরজা বন্ধ করলে ঘরের মধ্যে একজন মানুষ দুজন হয়ে যায়। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী, গান গাইছেন। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছে, মাথার চুল একটি বেশ বড় আকারের নতুন চিরুনি লাগিয়েছে। যশোর থেকে তার বাপের বাড়ির একজন এনে দিয়েছে। যশোরে এটাকে বলে কাকুই, এখানে সবাই বলে চিরুনি। কাদম্বরীর বিয়ের পর প্রথম প্রথম কাকুই বলে ফেলতেন, তা শুনে এবারে অনেকেই হাসত। তার স্বামী অবশ্য বলতেন এতে হাসির কিছু নেই, সংস্কৃতে কঙ্কতিকা, তার থেকেই কাকুই, চিরুনিটাই গ্রাম্য লোকদের বানানো। তার বিদ্যান স্বামী সে সময় কত কিছু শেখাতেন তাকে। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে আয়নার সামনে দাঁড়ালেন কাদম্বরী। হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম চিন্তা মাথায় আসে। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবর্তীর সঙ্গে অলিকবাবুর নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে ঠিক এইরকমই একটা ভঙ্গি ছিল। যতীন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ মুখস্থ করবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে। আয়নার সামনে এরকম পাঠ অভ্যাস করার সময় রবি এসে মাঝে মাঝে দাঁড়াতো কিছু। এই চোখ মুখ ঘোরানো ও ওষ্ঠটেপা হাসিটি দেখি সে পরে লিখেছি, কটাক্ষে মরিয়া যায় কটাক্ষে বাঁচিয়া ওঠে, হাসিতে হৃদয় জোড়ায় হাসিতে হৃদয় ঠোঁটে। একথা মনে পড়তেই কাদম্বরীর আর হাসি পেয়ে গেল। কি ছেলে মানুষই না ছিল তখন রবি, সব সময় ছায়ার মতো লেগে থাকতো তার সঙ্গে। কাদম্বরী মাঝে মাঝে বলতেন, রবি তুমি ছেলেদের সঙ্গে মেশো না কেন, তোমার বাইরের কোনো বন্ধু নেই? সেই রবি আর এখন দেখাই পাওয়া যায় না, তার এখন অনেক বন্ধু। আজ দেখা অনেক দিন বাদে, আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ হবে। কেশসজ্জা শেষ করে কাদম্বরী দরজা খুলে দেখলেন হলর মা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে।
সে সবসময় কিছু না কিছু কাজ চায়, কিন্তু বাড়ির কর্তা অনুপস্থিত থাকলে তেমন তো কিছু কাজ থাকে না। একজন কেউ কাছাকাছি সবসময় ঘুর ঘুর করবে, এটা কাদম্বরীর পছন্দ না। পুরনো দাসীটি তার স্বভাব জানত। সে চুপটি করে বাইরের সিঁড়ির কাছে শুয়ে থাকত। ডাকলেই পাওয়া যেত, অন্য সময় তার উপস্থিতির টেরও পাওয়া যেত না। ঘরে ফিরে এসে কাদম্বরী পালঙ্কে আছোয়া হয়ে একখানি বই খুললেন। তার স্বামী তাকে নিতে আসবেন ঠিক 6টার সময়। এখনো ঢের দেরি আছে। বইখানি রবির সন্ধ্যা সঙ্গীত। পাতা উল্টাতে উল্টাতে অনেক কথা মনে পড়ে গিয়ে কাদম্বরীর হাসি এসে যাচ্ছে। একদিন রবিকে রাগিয়ে দিতে তিনি বেশ মজা পেতেন। রবি যখন লেখে তখন যেন উদ্দাম এক আবেগে সে ভেসে যায়। চন্দননগরের সদর স্ট্রিটের বাড়িতে দার্জিলিংয়ের যে কোনো লেখায় কিছুটা লিখেই সে নতুন বৌঠানকে শোনাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সে এমনই স্পর্শকাতর যে বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারত না। এই যে এই কবিতাটা কেন গান গায়, এটা শুনতে শুনতে কাদম্বরী বলেছিলেন, না রবি, ঠিক হচ্ছে না। রবি আহতভাবে বলেছিল, কেন, বোঝা যাচ্ছে না। কাদম্বরী বলেছিলেন, তুমি আবার পড়ো। রবি আবার শুনেছিল, সংসার যেদিকে ফিরে চাই, এমন কি কেহ তোর নাই, তোর দিন শেষ হলে স্মৃতিখানি নিয়ে কোলে শোয়ায়া বিষাদের কোমল শয়নে, বিমল শিশির মাখা প্রেম ফুল দিয়ে ঢাকা, চেয়ে রবে আনত নয়নে। কাদম্বরী দেবী বাধা দিয়ে বলেছিলেন, কেন এমন লিখেছ? তোর দিন শেষ হলে তারপর তোমায় কেউ আদর করবে? কেন এর মধ্যে মৃত্যুর কথা? এখনই বুঝি কেউ তোমাকে ভালোবাসতে পারে না? রবি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, কে? তাই তো আমি লিখেছি, কেহ না, কেহ না। তা শুনে কাদম্বরী এমন হেসেছিলেন যে রবির একেবারে অপ্রতিভ অবস্থা। এরপরই সে আর একটা কবিতা লিখল, কেন গান শোনায়। এসো সখী, এসো মোর কাছে, কথা এক শোধাবার আছে। কাদম্বরী কিছু না বোঝার ভান করে জিজ্ঞাসা করছিলেন, কোন সখীকে ডাকছো তুমি, কি নাম তার? বিষণ্ণভাবে একটুক্ষণ চুপ করে থেকে রবি শুনিয়েছিল, চেয়ে তব মুখ পানে বসে এই ঠাঁই, প্রতিদিন যত গান তোমারে শোনাই, বুঝেতে কি পারো না সখী, কেন যে তা গাই। কাদম্বরী আবার কৌতুক করে বলেছিল, তোমার সখী বুঝি কিছুই অনুভব করতে পারে না? বুঝো নাকি হৃদয়ের কোনখানে সেল ফুটে, তব প্রতি কথাগুলি আত্মনাদ করি উঠে। কাদম্বরী থামিয়ে দিয়ে বলেছিলেন, আর না রবি, আর না, সবই বুঝি আমি, কিন্তু এমন কবিতা লিখো না, অন্য লোকে ভুল বুঝবে। বারবার পড়া এই কবিতাগুলি আবার পড়তে লাগলেন কাদম্বরী। চোখের সামনে ফিরে এলো সেই পুরোনো দিনগুলি। যতই এইসব ছবি মনে আসেন, ততই যেমন আনন্দ হয়, তেমনই চক্ষু দিয়ে অশ্রু গড়ায়। একসময় একটু ঘুমিয়ে পড়েছিলেন কাদম্বরী। আবার জেগে উঠলেন কোকিলের ডাকে। কবার ডাকলো কোকিল? 5 বার। ধর্মর করে উঠে বসে কাদম্বরী তাকালেন দেওয়ালের দিকে। একদিকের দেওয়ালে অনেকখানি জুড়ে রয়েছে একটা সুইচ ঘড়ি। প্রতি ঘন্টায় তার তলার দিক থেকে বেরিয়ে আসে একটি কলের কোকিল, এবং অবিকল আসল কোকিলের মতন ডাক দিয়ে সে সময় জানিয়ে দেয়। সত্যিই তো 5টা বাজে। কাদম্বরী ছুটে স্নান ঘরে গিয়ে তোলা জল মুখে প্রক্ষালন করলেন। সাজগোজ শেষ করতে হবে তাড়াতাড়ি, আর কিছুক্ষণের মধ্যেই নিতে আসবেন তার স্বামী। বহু পরিশ্রম ও অর্থব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভাসেছিল। 7 করে নাম রেখেছেন সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নাম। আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গাপক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে একটি পারিবারিক উৎসব। রবি কয়েকদিন ধরেই সেই জাহাজে রয়েছে। জোয়ার ভাটার সময় সেটা ঠিক চলাচল করছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি খুলনা পর্যন্ত যাত্রী ও মালপত্র পরিবহনের কাজ শুরু করার জন্য জ্যোতিরিন্দ্রনাথ ব্যস্ত হয়ে পড়েছে। জাহাজের ব্যবসা শুরু করার পরিকল্পনা যখন ওর মাথায় এসেছিল, তখন অবশ্য তার কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, কিন্তু তিনি গোপনীয়তা রক্ষা করেননি। ঠাকুরবাড়ির যে কোনো উদ্যোগ সম্পর্কে অনেকেই কৌতূহলী, কথা বাতাসে ছড়ায়। এর মধ্যে ফ্লোটিলা কোম্পানি নামে একটি বিদেশি জাহাজ প্রতিষ্ঠান খুলনা ও বরিশালের মধ্যে বাণিজ্য শুরু করে দিয়েছে। জ্ঞানদানন্দিনী গত পরশু থেকে ওই জাহাজে একটি কেবিনে আস্থা গেড়ে আছে। জাহাজটির আভ্যন্তরীণ সাজসজ্জা হচ্ছে তার নির্দেশে, তিনি শেষ পরিদর্শন করেছেন।
জ্যোতিরিন্দ্রনাথের নিজের পত্নীর ওপর এ ভার দেন। যদিও কাদম্বরীর গৃহসজ্জার রুচির এ যাবৎ প্রশংসাই করেছেন সকলে। কাদম্বরী তার অভিমানের কোনো প্রকাশ্য ইঙ্গিত না দিলেও জ্যোতিরিন্দ্রনাথ আগে থেকেই খানিকটা কৈফিয়তের সুরে জানিয়েছিলেন যে বিলেতি কোম্পানির সঙ্গে পাল্লা দিতে হবে। জ্ঞানদানন্দিনী বিলেত ফেরত, সুতরাং সরোজিনী কেমন সাজতে হবে তা তিনিই ভালো বুঝবেন। দুদিন ধরে এই জাহাজে জ্ঞানদানন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছে। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করা একটা আমোদ তো আছে, তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তায় যন্ত্রণায় তার বুকে কাটার মতো বিধে আছে, কিন্তু কে আর সে কাটার খোঁজ রাখে। এমন কিছু কবি তাকে শুনিয়েছিলেন, বোঝো নাকি হৃদয়ের কোনখানে সেল ফুটে, সেও তো আর এই হৃদয়ের কথা বুঝতে চায় না। তবু কাদম্বরী ঠিক করেছে আজ আর কোনো গ্লানি রাখবেন না। আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি, শুধু তাকে নিয়ে যাবার জন্যই স্বামী আসবেন ঠিক 6টার সময়। এতটা পথ বুঝি। অনেক শাড়ি ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়ন সুখ সিল্কের শাড়ি। আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল, সে এসে দুপায়ে আলতা পরিয়ে দিল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ চালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে ও 2 স্তনের মাঝখানে। ভুরুতে দিলেন কাজল, সুরমা আঁকলেন চোখে। 2 বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটা করে চাপা ফুল। আতর কিংবা বিলেতি সুগন্ধের চেয়ে এসবই কাদম্বরীর পছন্দ। আবার কোকিল ডেকে উঠল, 6 বার। তাহলে তো সময় হয়ে গেছে। সিঁড়িতে কি শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ? দরজা খুলে তিনি বললেন, হলোর মা, দেখ দেখি কেউ এলো। না, সিঁড়িতে কেউ উঠে আসছে না এখনো। তবু কাদম্বরীর দৃঢ় বিশ্বাস, একটু দেরি হলেও জ্যোতিরিন্দ্রনাথ এসে পড়বেন যে কোনো মুহূর্তে। কোনো কাজের অছিলা দেখিয়ে আজ তিনি রবিকে পাঠালে কাদম্বরীর খুব রাগ হয়। না, আজ তিনি রবির সঙ্গে যাবেন না। জ্ঞানদানন্দিনীর সামনে তিনি আজ তার স্বামীর পাশাপাশি থাকতে চান। কোকিল, নির্দয় কোকিল, সে খালি ডেকেই চলে। বসন্ত শেষ হয়ে গেছে, তবুও সে ডাকে। ঘড়ির মধ্যে কলের কোকিল আবার দিন রাত্রি মানে না, সে ক্লান্ত হয়নি, ডাকবেই সে প্রতি ঘন্টায়। 7টা, 8টা, 9টা, 10টা। কাদম্বরী ছটপটিয়ে বারবার ঘর পার করতে লাগলেন। কখনো দাঁড়ালেন বারান্দায়, কখনো জানলায়। জ্যোতিরিন্দ্রনাথ আজ আসবেন না, এ তিনি বিশ্বাসই করতে পারছেন। আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। হলোর মাকে ছুটি দিয়েছেন তিনি। সারা বাড়ি ক্রমশ অন্ধকার ও স্তব্ধ হয়ে গেল। 11টা বেজে গেল। এরপর আর জাহাজে পৌঁছানো যাবে কি করে? আজকের মতো কি জ্যোৎস্না রাতের উৎসব বাতিল? তাহলে সবাই ফিরে এলো না কেন? কিংবা সবাই কাদম্বরীর কথা ভুলে গেছে? আসবেন না, তার স্বামীও আজ সত্যি আসবেন না। এ ঘরে 30টা পাতিদানির বৃহৎ ঝাল লণ্ঠনটি জ্বালানো হয়েছে। উজ্জ্বল আলোকময় কক্ষ, আয়নায় একজন, ঘরের মধ্যে আরেক কাদম্বরী। একজন যেন আরেকজনকে বিদ্রুপ করছে। আয়নার নারীটি বলছে, ওরে, তুই এমন অভিসারিকার মতন সাজগোজ করলি কার জন্য? তোকে সে বিভৎস প্রেতিনীর মতো দেখাচ্ছে। লোহাতে মুখ চাপাতে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। এতক্ষণ তার কেশচর্চা নষ্ট হয়ে যাবে বলে তিনি একবারও শয্যায় গায়েলাননি। এখনো কিন্তু তার কান্না আসছে না। চক্ষু দুটো শুষ্ক, শরীরে অসহ্য ছটপটানি। একটু পরেই আবার উঠে পড়ে তিনি একটি গান গেয়ে উঠলেন। এখনো তো কান্না পাচ্ছে না। গাইতে গাইতে তিনি হি 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 করে হেসে উঠলেন কাদম্বরী। আবার আয়নার নারীটির দিকে চোখ পড়লেন। সে কিছু বলার আগেই কাদম্বরী চোখ পাকিয়ে বললেন, তুই এখনো রয়েছিস কেন মুখপুরি? যা বিদায় হ। ইস, আবার সাজের ঘটা দেখো। দেওয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপোর বাঁধানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটা এনে কাদম্বরী ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন এতকালের সাধের দর্পণে। ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। তাতে কাদম্বরী খুব তৃপ্তি বোধ করলেন। যা, আর কোনোদিন
ওই আয়নায় ঠিক নিজের মতো এক নারীকে দেখতে হবে না, নিজের সঙ্গে আর দেখাই হবে না। এমনিতে কেউ শত অনুরোধ করলেও গান শোনাতে চান না কাদম্বরী। এখন এত রাতে কেউ বা বিরক্ত হবে কিনা ভেবেই বেশ জোরে জোরে আপন মনে গান করতে লাগলেন। মাঝপথে গান থামিয়ে তিনি কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে কে? কোনো সাড়া নেই। তিনি বাজ পাখির মতো তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দার যত ফুল ফুটে আছো, তোমরা আমার কেউ না। আর কাকে কাকে ছাড়তে হবে? একটুক্ষণ ঘাড় বেঁকিয়ে লক্ষ্মী চারা হয়ে তিনি ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার মাথায় অন্য একটা চিন্তা এলো। সরোজিনী জাহাজে নিশ্চয় এখন গানের আসর বসেছে, ফুর্তির ফোয়ারা বইছে। তিনি নিজে যদি তার মধ্যে এসে হাজির হন তাহলে কেমন হয়? কিন্তু যাওয়া যাবে কি করে? কাদম্বরী তো পথ চেনেন না। বঙ্গলনাদের পক্ষে একা একা কোথাও যাওয়াও যেন প্রশ্নই ওঠে না। ঠাকুরবাড়ির কয়েকজন যুবা তাদের স্ত্রীদের নিয়ে পথে বেরিয়ে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছিলেন। কত লোক সেজন্য কত কটু কথা বলেছে। এমনকি পরিবারের কর্তা মশাই ঋষিতুল্য দেবেন্দ্রনাথও ভুরু কুঞ্চিত করেছে। কিন্তু এ পর্যন্তই। ওইসব প্রগতিশীল স্বামীরাও তার স্ত্রীদের একা একা পথে বেরোতে দেবার কথা ভাবেননি। এখন যদি সোজা বেরিয়ে গিয়ে পালকি বেহারাদের জাগি তুলে বলা যায়, আমায় শ্রীরামপুরে নিয়ে চলো, তারা আঁতকে উঠবে। এমন কি কখনো হতে পারে না? কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা টানতে লাগলেন। কেন হবে না? হ্যাঁ, আমি যাব, আমি যাব, আমি যাব। ওদের আনন্দ উৎসবের মধ্যে কি আমি জোর করে বসবো? ইচ্ছে মতন পাখি হতে পারলে কত সুবিধা ছিল। একবার আকাশে উড়াল দিলে পথ চেনার কোনো সমস্যাই নেই। পাখিদের সমাজে লোকলজ্জা বলেই কিছু নেই। এমন হলে তো বেশ হয়। শরীরটাই আর রইল না। আত্মাটা পাখির মতন সর্বদা পরিভ্রমণ করতে লাগলো। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে। চাবি দিয়ে খুললেন দেওয়ালের আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স। চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাঁতের কারুকার্য করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলো সরিয়ে সরিয়ে তলা থেকে বের করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাপড়ওয়ালির কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। কাপড় বেচতে আসে বটে, কিন্তু এই বিশু একজন দেয়াসিনী। অনেক জড়ি বুটি, শিকড় বাকড়ের গুণ জানে। সে ঘুমের ওষুধ দেয়। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছ থেকে দেবার জন্য। জ্যোতিরিন্দ্রনাথের এক জোব্বার পকেটে, অন্য দুটি এক বৃহদাকার অভিধানের মাঝে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা। সম্বোধন, প্রাণী থেকে এসো। তলায় কোনো নাম নেই। এই চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত স্বামী, ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেন। 3খানি চিঠি তিনি বললেন আবার। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গ্লাস। আহ, শান্তি শান্তি। এখন আর একা একা যে কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই। কোনো অবরোধের দেওয়াল তাকে আটকাতে পারবে না। সব পথ তার জন্য খোলা। পাখির ডানার মতো 2 হাত ছড়িয়ে তিনি দৌড়াতে লাগলেন ঘরে। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। তাতে যেন আলপনা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথর। কাদম্বরী আজ নাচছেন। কেউ কোনোদিন তার নাচ দেখেনি। নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কর, গলার হার, কানের দুল, খোপার ফুল। গাইতে লাগলেন একটা গান, খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। একটু ক্লান্ত হয়ে বসলেন একটা চেয়ারে। এ ঘরের একটি টেবিলও রয়েছে। জ্যোতিরিন্দ্রনাথের সময় এখানে বসে লেখাপড়া করতেন। অনেকদিন বসেন। এখনো কিছু কাগজপত্র ছড়ানো রয়েছে। বঞ্চিত করে ভাবলেন, যাওয়ার আগে একটা চিঠি লিখে যাবেন। কিন্তু কাকে?
রবিকে না তার স্বামীকে? তার স্বামী হয়তো একখানা চিঠি পাঠ করবারও সময় পাবে। রবিকে কত কথা বলার ছিল, রবি এক সময় কত কথা বলেছে, তার উত্তর দেওয়া হয়নি। কলম তুলে নিয়ে রবি নামটি লিখতে গিয়েও তিনি থেমে গেলেন। রবি তো আর আগের মতন নেই। তার সর্বক্ষণের ছায়া সহচর যে এখন অনেক দূরে সরে গেছে। সে এখন পরিপূর্ণ যুবক, বিবাহিত, বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত। না, রবিকে তিনি কাছে টানতে চান না। টানতে গেলে ব্যথা পেতে। রবি আর কিছুতেই তার একার হবে না। রবি এখন মেজ বৌঠানের বাড়িতেই তার বালিকা বধূটিও সেখানে। এই জোড়াসাঁক বাড়ি রবির ঘরটি একদিন সাফসুতো করতে গিয়েছিলেন কাদম্বরী। তার এলোমেলো ছড়ানো পাণ্ডুলিপির মধ্যে 2 লাইনের একটি অসমাপ্ত কবিতা তিনি দেখতে পেয়েছেন। লাইন দুটো পড়ে কাদম্বরীর বুকে একটা প্রচন্ড আঘাত লেগেছে। এমন তো রবি আর কখনো লেখেন না। এই অসমাপ্ত কবিতাটির কথা বলেও নি তাকে। লাইন দুটি তার এখন আবার মনে পড়ে গেল। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়ে আছে। কি নিদারুণ সত্যি কথা। নতুন খেলা শুরু হলে পুরাতনের আর স্থান কোথায়? তখন সরে যেতেই হয়। নতুন কতদিন পুরাতন হয় না। রবি কেন? স্বামীকে চিঠি লিখবেন। এর আগে কখনো চিঠি লেখবার অবকাশ হয়? কি সম্বোধন করবেন? প্রাণীটিকে আরেকজন নিয়ে নিয়েছে, তাহলে পরাণ প্রিয়তম। পরাণ প্রিয় সম্বোধনই স্বামীকে চিঠি লিখতে শুরু করলেন কাদম্বরী। বেশি লিখতে পারলেন না, চোখ অন্ধকার হয়ে আসছে। সংক্ষিপ্ত ভাবে শেষ করলেন কিন্তু। তলায় লিখলেন, ইতি তোমার জন্য জন্ম জন্মান্তরের এক কাঙালি। উঠে দাঁড়িয়ে পাশের ঘরটিতে যেতে যেতে অস্ফুট কণ্ঠে আবার বললেন, হেতা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়ে আছে। কেউ চাই না পুরাতনকে, কেউ চাই না, আমায় আর কেউ চাই না। অচ্ছুতের মতো সবাই আমাকে ঠেলে দিয়েছে ঘরের কোণে। এই প্রথম এক উচ্ছ্বাসিত জলপ্রপাতের মতো কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আত্মস্বরে বলতে লাগলেন, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গিয়েছে। সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী। তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথর। জোর শব্দে তার মাথা ঠুকে গেল। ঝাল লণ্ঠন জ্বলতেই লাগলো। প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো এক নিষ্পন্দ শরীরে। অবিলম্বে দেবেন্দ্রনাথের কাছে তার অন্য পুত্ররা এই মর্মান্তিক সংবাদ পৌঁছে দিল। দেবেন্দ্রনাথ ধ্যানে বসেছিলেন। তার মাঝখানেই তাকে শুনতে হলো সব। তার মুখের একটি রেখাও কাঁপল না। তিনি পাথরের মূর্তির মতন বসে রইলেন, যেন তার মন বহু দূরে চলে গেছে। কয়েক মিনিট পর তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলেন বাস্তব পারিপার্শ্বিকে। ছেলেদের চলে যাবার ইঙ্গিত করে তিনি বললেন, কিশোরীকে ডেকে দিয়ে যাও। কিশোরী তার সর্বক্ষণের বিশ্বস্ত এক দক্ষ অনুচর। সে পারে না এমন কাজ নেই। ঘরের দরজা বন্ধ। কিশোরী দেবেন্দ্রনাথের একবারে সামনে এসে হাঁটু বেড়ে বসল। দেবেন্দ্রনাথ একটু একটু থেমে থেমে তাকে নির্দেশ দিতে লাগলেন। তিনি প্রথমে বললেন, নতুন বধূমাতার কি হয়েছে তুমি শুনেছ? ছেলেরা সন্দেহ করছে যে তিনি নাকি আত্মঘাতিনী হতে পারেন। লোকজন নিয়ে গিয়ে তুমি দরজা ভাঙাও, কিন্তু তুমি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে, এমনকি আমার পুত্রদেরও ভিতরে যেতে দেবে। ঘরের ভিতরের অবস্থা তুমি দেখবে, সন্দেহজনক যাবতীয় কিছু পরিষ্কার করে ফেলবে। একটু চিন্তা করে আবার বললেন, এবাড়ির কোনো মৃতদেহ মর্গে পাঠানো যেতে পারে না, কিছুতেই না। করোনার কোর্টকে বাড়িতে ডেকে এনে বসাবে, যত টাকা লাগে লাগুক। কেমিক্যাল এক্সামিনার যেন লিখে দেয় এ মৃত্যু স্বাভাবিক। তিনি একবার চক্ষু মোদিত করলেন, খোলার পরে বললেন, এদেশের কোনো সংবাদপত্রে বাংলা বা ইংরেজি, দেশি বিদেশি কোনোটিতেই যেন এই সংবাদ প্রকাশ না পায়।
তুমি সবকটি সংবাদপত্রকে এক জায়গায় ডেকে আমার এই অনুরোধ জানাবে। খাজাঞ্চিখানা থেকে তুমি আপাতত 1000 টাকা তুলে নাও, পরে হিসাব দিও। যাও, পরম করুণাময়ের আশীর্বাদ তোমার সর্বকার্য সিদ্ধি হোক। কিশোরী 4 জন জোয়ান ভৃত্যকে ডেকে নিয়ে উঠে 3 তলায় এলেন। মেহগনি কাঠের দরজা সহজে ভাঙে না, তবু ভাঙলো এক সময়। কিশোরী বারান্দা ও সিঁড়ি থেকে সরিয়ে দিল সকলকে। তারপর ভেতরে পা দিয়ে দেখলো চতুর্দিকে আয়না ভাঙা কাছের মধ্যে চিত হয়ে পড়ে আছে কাদম্বরী। পায়ের নিচে শুকনো রক্ত। বিছানা থেকে একটা চাদর টেনে নিয়ে সে কাদম্বরীর শরীর ঢেকে দিল। তীক্ষ্ণ নজরে সে চোখ বুলাতে লাগলো ঘরের সবকিছুর উপর। আয়নার ভাঙা কাজগুলো পরিষ্কার করে ফেলতে হবে, এছাড়া এই ঘরে সন্দেহজনক কিছু নেই। মাঝখানের দরজা দিয়ে দেখা যাচ্ছে পাশের ঘরের মেঝেতে কাগজ ছড়ানো। দৌড়ে গিয়ে সে চিঠি 3খান তুলে নিয়ে 2-1 লাইন মাত্র পড়ল, সঙ্গে সঙ্গে কুচি কুচি করে ছিঁড়ে টুকরো করলো। টেবিলের ওপর চাপা দেওয়ার একটি চিঠি দেখতে পেল। জ্যোতিরিন্দ্রনাথের উদ্দেশ্যে লেখা চিঠিটি সে পড়ল পুরোই। এটি কেউ ছিঁড়ে ফেলতে দ্বিধা করল না। আলমারি খোলা, গহনার বাক্স রয়েছে টেবিলের এক কোণে। এত সব মূল্যবান অলংকার দেখেও কিশোরীর লোভ হলো না। বাক্সটি আলমারিতে তুলে তালাবন্ধ করে চাবিটি রাখলো নিজের কাছে। অন্য কক্ষটিতে ফিরে শেষে কাজ পরিষ্কার করার জন্য একটা কিছু খুঁজছে। আকস্মাৎ একটা শব্দ শুনে লাফিয়ে উঠল সে। ভয়ে যেন মুগুর পিটতে লাগলো তার বুকে। এখানে দীর্ঘ নিঃশ্বাস ফেলল কি? পিছন দিকে তাকিয়ে আরো সাংঘাতিক ভয়ে সে কাঁপতে লাগলো। মৃত শরীরটি জেগে উঠেছে। কাদম্বরী এক পাশ ফিরে জল জল করে চোখে সোজা তাকিয়ে আছে কিশোরীর দিকে। কয়েক পলক মাত্র, তারপরে আবার চোখ বুজে গেল কাদম্বরীর। কিশোরী বহু অভিজ্ঞ সাহসী পুরুষ। ভূত প্রেত সম্পর্কে একটা বহুকালের সংস্কার রয়ে গেছে, তা কিছুতেই তাড়ানো যায় না। একটুখানের মধ্যেই কিশোরী ধাতস্থ হয়ে উঠে হাঁটু গেড়ে বসে কাদম্বরীর একটা হাত তুলে নিল। অতি ক্ষীণ হলেও নাড়ি আছে। কাদম্বরীর মৃত্যু হয়নি। আনন্দে চিৎকার করতে করতে ছুটে এলো কিশোরী। এর মধ্যে সরোজিনী জাহাজে খবর দেওয়ার জন্য দূর চলে গেছে। জাহাজ ছেড়ে সকলে 3খানা দ্রুতগামী জুড়ি গাড়িতে ফিরে এলো জোড়াসাঁকোয়। জ্যোতিরিন্দ্রনাথ ও রবি বসলো কাদম্বরী শিয়রের দুপাশে। কাদম্বরীর দেহে প্রাণ আছে বটে, কিন্তু তার বাকরোধ হয়ে গেছে, জ্ঞানও ফিরছে না। ডাক্তাররা জমের সঙ্গে লড়াই চালিয়ে যেতে লাগলেন। 3 জন চিকিৎসককে রাত্রিরেও বাড়ি ফিরতে দেওয়া হলো না। তারা সারা রাত জেগে রইলেন পর্যবেক্ষণে। রবি ও জ্যোতিরিন্দ্রনাথের দিকে আর চক্ষু মিলে চাইতে পারলেন না কাদম্বরী। সেই অবস্থায় 2 দিন পর তার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল কিশোর। কাদম্বরীর মৃত্যুর কথা নিশ্চিত ঘোষণা হতেই সে করোনার কোর্টে 2-3 জন কেরানি ও কেমিক্যাল এক্সামিনার সমেত ম্যাজিস্ট্রেট সাহেবকে ডেকে তাদের জন্য সাহেবী হোটেলের আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল কিশোর। কাদম্বরীর মৃত্যুর কথা নিশ্চিত ঘোষিত হতেই সে করোনার কোর্টের 2-3 জন কেরানি ও কেমিক্যাল এক্সামিনার সমেত ম্যাজিস্ট্রেট সাহেবকে ডেকে আনলেন বাড়িতে। তাদের জন্য সাহেবী হোটেলের উত্তম উত্তম খাদ্য ব্র্যান্ডির বোতল আনা হলো। তারা খানাপিনা করে উপযুক্ত রিপোর্ট দিয়ে গেল। এই লাশ মর্গে পাঠাবার প্রয়োজন। হেমচন্দ্র পিত্রার্থনকে আনিয়ে নেওয়া হয়েছে। তিনি শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করবেন। প্রচুর চন্দন কাঠ, কয়েক হাঁড়ি গব্যকৃত ও ধূপ ধুনো সংখ্যের 2টি হল। কিন্তু শ্মশানে কে যাবে? পুত্রহীন কাদম্বরীর মুখাগ্নি করার কথা তার স্বামীর, কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ অত্যন্ত ভেঙে পড়েছে। শেষ দেখাও হলো না। সেদিন সন্ধ্যাবেলা ভাটার জন্য জাহাজ আটকে গিয়েছিল জোয়ারে। জোয়ার সেই মধ্যরাত্রে, সেই জন্যই কাদম্বরীকে নিতে আসা হয়। 2-1 জন অবশ্য বলেছিল জাহাজ যদি যেতে না পারে তাহলে ঘোড়ায় গাড়ি পাঠিয়ে কাদম্বরীকে শ্রীরামপুরে আনিয়ে নিলেই হতো। কিন্তু তখন কাজ বাসনা শুরু হয়ে গেছে, কেউ আর সে উদ্যোগ নেই। জ্যোতিরিন্দ্রনাথ ভেবেছিলেন আজ সন্ধ্যায় হলো না, আগামীকাল তার পত্নীকে অবশ্যই আনবে। কিন্তু এর মধ্যে যে তার পত্নী প্রচন্ড অভিমানে এমন একটা সাংঘাতিক কাণ্ড বাঁধিয়ে বসবেন, তাতে অনুমান করতে পারলে কি জ্যোতিরিন্দ্রনাথ সেদিনই আসতেন না? সেই ক্ষোভে, ধিক্কারে, গ্লানিতে জ্যোতিরিন্দ্রনাথ আর দাঁড়িয়েই থাকতে পারছেন না। মুখ গুজে শুয়ে আছেন বিছানায়। এই অবস্থায় তার পক্ষে শ্মশানে যাওয়া অসম্ভব। অজ্ঞতা রবিকেই সব দায়িত্ব নিতে হলো।
জ্ঞানদানন্দিনী প্রায় জোর করে জ্যোতিরিন্দ্রনাথকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। এখন ওরই চিকিৎসা ও শুশ্রূষা দরকার। রবি একটা আচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছে, ঠিক কান্নাও আসছে না তার। নতুন বউটা নেই এ কথা সে বিশ্বাসই করতে পারে না। চোখের সামনে সে দেখছে বটে যে নতুন একটা পালঙ্কে লম্ববান কাদম্বরীর মৃতদেহ, পুরোহিতরা মন্ত্র পড়ছেন, ওদিকে চিতা সাজানো হচ্ছে, তবু তার মনে হচ্ছে সবকিছুই অলিক। নতুন বউঠান রবির অস্তিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ। রবি রয়েছে আর তিনি চলে গেছেন, এ কখনো হতে পারে না, না, অসম্ভব। মুখাগ্নির জন্য রবিকে যন্ত্রণা দেওয়া হলো না। ঠাকুর বাড়ির অন্যান্য সকলেই জানে কাদম্বরীর সঙ্গে রবির কতখানি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বড় দাদার ছেলে দীপুবাবু সে কাজটি সেরে দিল। কিশোরী শ্মশানে যায়। নিমতলা ঘাটের চিতায় ঘি খাওয়া আগুনের লেলিহান শিখায় যখন কাদম্বরীর শরীর পুড়ছে, তখন কিশোরী কলকাতার সবকটি দৈনিক ও সাময়িক পত্রের সম্পাদককে জড়ো করেছেন উইলসন হোটেলে। সেখানে ঢালাও খাদ্য পানীয় পরিবেশিত হলো। সকলকে করজোড়ে আপ্যায়ন করতে করতে কিশোরী মহামান্য দেবেন্দ্রনাথের অনুরোধটি জানাল। আপত্তি তুলল না। শ্মশান থেকে ফিরে রবি মুখে নিমপাতা ছুঁয়ে নতুন বস্ত্র পরিধান করল। এরপর আরো অনেক পারলৌকিক ক্রিয়াকর্ম আছে, সবই ঘটে যাচ্ছে, অথচ রবি যেন এসব কিছুই দেখছে না। যে বৈঠকখানার ঘরের একটা মাদুরের উপর বসে আছে, দেওয়ালে ঠেস দিয়ে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। রবির চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে ছবির পর ছবি। মোরান সাহেবের বাগান বাড়ি, ভোরবেলা একসঙ্গে ফুল কোড়ানো, এক দোলনায় পাশাপাশি বসা, নতুন গানের সুর দিয়ে ওকে শোনানো, আর কেউ নেই, শুধু নতুন বউঠান তার গভীর একাগ্র দৃষ্টি, সদর স্ট্রিটের বাড়ির ছাদে জ্যোৎস্নালোকে হাত ধরে বসে থাকা। নীরবতার মধ্যে অজস্র কথা। এক একদিন নতুন বউঠান সকালবেলা তার ঘুম ভাঙিয়েছে, বসেছেন শিয়রের কাছে, তার কোলে মাথা রেখেছে রবি। এ সবই তো জীবন্ত। একসময় রবির শরীরে একটা ঝাঁকুনি লাগলো। সে অন্যমনস্ক হয়ে পড়েছিল। শেষ কিছুক্ষণ সে অন্য কথা ভাবছিল। তার নতুন বই প্রকৃতির প্রতিশোধ প্রায় তৈরি হয়ে আছে। শেষ কয়েকটি পাতা প্রুফ দেখা বাকি। ওর মধ্যে একটি গান কি ঢোকানো যায়? মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে, গানটির একটা দুটো শব্দ বদলাতে। এরই মধ্যে নতুন বউঠানের মুখ মন থেকে সরিয়ে দিয়ে সে তার বইয়ের চিন্তা শুরু করেছিল। এমনও হয়। রবির দু চোখ দিয়ে টক টক করে জলের ধারা বইতে লাগলো। এমনই ছিল কাদম্বরী দেবীর মৃত্যু।